ইরান এবং ইসরায়েল চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইরান ইসরায়েলের যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত। উত্তর কোরিয়া বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ, ৩০ কর্মকর্তাকে গুলি করে হত্যা। আর জানিয়ে দেব ফিলিস্তিনিদের প্রতি সমর্থনপূর্ণ ব্যক্ত করে যা বললেন ইরানি প্রেসিডেন্ট। আরো থাকছে পাকিস্তানে বোমা হামলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ নিহত ৭। এবার নাইজেরিয়ার সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৮১। আরো জানিয়ে দিব যুদ্ধের মধ্যে জেলেনস্কির মন্ত্রিসভায় বড় রদবদল, কপাল পড়েছে জেলেনস্কির। এদিকে ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। আল কায়দা আফগানিস্তানের চেয়ে আরো শক্তিশালী সক্রিয় হয়েছে এবং সর্বশেষে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান সদর দপ্তর উড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ইরান, লেবানন, ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। উত্তর কোরিয়া বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ, ৩০ কর্মকর্তাকে গুলি করে হত্যা। উত্তর কোরিয়া বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় দেশটির ৩০ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটিতে বন্যা, ভূমিধসের কারণে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ে ৪,০০০-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। দক্ষিণ কোরিয়া সংবাদপত্রের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সূচক টিভি উত্তর কোরিয়া এক কর্মকর্তা বরাতে বলেছে, উত্তর কোরিয়া সম্প্রতি ভয়াবহ বন্যায় অন্তত ১,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর নজিরবিহীন ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। দুর্নীতি, দায়িত্ব অবহেলায় অভিযোগে গত মাসে কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়া এক কর্মকর্তা বলেছেন, এটি নিশ্চিত যে বন্যা কবলিত এলাকায় ২০ থেকে ৩০ জন সরকারি কর্মকর্তাকে গত মাসে আগস্ট মাসের শেষ দিকে একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেসব কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে তবে তাদের নাম পরিচয় এখনো প্রকাশ পায়নি। এদিকে উত্তর কোরিয়া রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সেন্ট্রাল কোরিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে, এই ঘটনায় শাস্তি পাওয়াদের মধ্যে একজন কাং বং হুন। ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করলে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বন্যায় ব্যাপক প্রাণহানি খবর অস্বীকার করে দাবিগুলো মিথ্যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র ফাস্ট টুডে। এদিকে ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থনপূর্ণ ব্যক্ত করে যা বললেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার প্রশাসনের পক্ষ থেকে ফিলিস্তিন জনগণ বিশ্বব্যাপী নির্যাতিত প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন। মঙ্গলবার দেশটি উত্তরে শেমনাম প্রদেশের ড্রামগান শহরে অনুষ্ঠিত মুজাহিদিন ইন এক্সিল নবম আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। প্রেস টিভি সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে ইরানের দীর্ঘকালে মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে অবস্থানের উপর জোর দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট প্রায় অর্ধ শতাব্দী ধরে ইসলাম প্রজাতন্ত্র ইরানের ঐতিহ্য হচ্ছে বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন, যা ফিলিস্তিনের জনগণ প্রতিরোধ ও বিশ্বের নির্যাতিত জাতিগুলোর সংগ্রামকে সম্পূর্ণভাবে সমর্থন করে। এদিকে ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থনে প্রতিশ্রুতি দিয়ে পেজেশকিয়ান বলেছেন, তার মেয়াদের শুরু থেকে তিনি ফিলিস্তিন জনগণ ও বিশ্ব নির্যাতিতদের প্রতি অবিচল সমর্থন ঘোষণা করেছেন এবং তিনি বিশ্বাস রাখেন যে ন্যায় বিচার স্বাধীনতাকামীদের প্রতি সমর্থন ইরানের পক্ষে জয় ও ফিলিস্তিনদের ভূত ভবিষ্যৎ ফিরিয়ে আনবে। সূত্র তাসনিম নিউজ এজেন্সি। এবার পাকিস্তানে বোমা হামলায় সেনাবাহিনী ক্যাপ্টেন সহ নিহত ৭। পাকিস্তান সেনা সদস্যের বহনকারী একটি গাড়িতে বোমা হামলা হয়েছে, এতে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন সহ ৭ জন নিহত হয়েছে। গত সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনে এক প্রতিবেদন এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে ডিভাইস আইডিএফ হামলা চালানো হয়, এতে ক্যাপ্টেন সহ ৭ জন নিহত হয়েছে। ডন জানিয়েছে, কেবল সেনা সদস্যদের বহনকারী গাড়ি নয়, প্রদেশের বাজৌরে নিরাপত্তা চেকপোস্টে অতর্কিত হামলা চালানো হয়েছে, তবে এই হামলা প্রতিহত করেছে পুলিশ। এদিকে জেনারেল বাজওয়াকে নিয়ে মুখ খুললেন ইমরান খান। স্থানীয় কর্মকর্তা বলেছেন, সেনা সদস্যের বহনকারী গাড়িটি কাচিকামার এলাকায় যাচ্ছিল। প্রতিমধ্যে পাঞ্জাবের মিয়ানমার জেলা সীমান্তবর্তী এলাকায় একটি গ্রামের কাছে হামলার শিকার হয়। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, লাকি মারওয়ান জেলা নিরাপত্তা বাহিনীর গাড়িতে বোমা আইডিএফ বিস্ফোরণ ঘটেছে।
এদিকে সেনাবাহিনী মিডিয়া উইং জানিয়েছে বিস্ফোরণের কাসুরের বাসিন্দা ক্যাপ্টেন মোহাম্মদ ফাজ ইলিয়াস এবং কাদুরে সবেদা, মেজর মোহাম্মদ নাজির, লেন্স নাইক মোহাম্মদ আনোয়ার হোসেন আলী, সিপাহী আসাদুজ্জামান মজনু সহ মোট 7 জন নিহত হয়। সূত্র ইন্ডিপেন্ডেন্ট। এদিকে নাইজেরিয়ার সন্ত্রাসী হামলায় নিহত অন্তত 81। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ইউবে অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় অন্তত 81 জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ হয়েছেন অনেকে। দেশটির জঙ্গি সংগঠন বেকো হারামের সদস্যরা এই হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তায় তথ্য দিয়ে বলেছে বার্তা সংস্থা এপি। ইউবে অঞ্চলে পুলিশের মুখপাত্র আব্দুল করিম ডাঙ্গুর বলেছেন, রাইফেল, আইজিপি সহ রকেট চালিত গ্যান্ডি বিভিন্ন অস্ত্রে সজ্জিত সন্দেহজনক প্রায় 150 বেকো হারাম সদস্য 50টি বেশ মোটরসাইকেল করে হামলা চালায়। মাফা নামের একটি গ্রামে গত রোববার এই হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তা বালুমা জালাউদ্দিন বলেছেন, হামলায় অন্তত 81 জন নিহত হয়েছে এবং মরদেহ উদ্ধারে সেনা সদস্য মাফা পৌঁছানোর আগেই 15 জনকে দাফন করা হয়। যুদ্ধের মধ্যেই জেলেনস্কির মন্ত্রিসভার বড় রদবদল, বিপাকে পড়েছে জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার প্রায় 30 মাস পর গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার সরকারের সব বড় ধরনের রদবদলের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে বুধবার পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এর আগে মঙ্গলবার একদিনে পদত্যাগ করেন 5 মন্ত্রী। সরকার ঢেলে সাজানোর আওতায় আগামী দিনগুলোর আরো অনেক মন্ত্রী পদত্যাগ করবেন এবং আরো অনেক নিয়োগ পাবেন বলে মনে করা হচ্ছে। জেলেনস্কির একজন জ্যেষ্ঠ সহযোগী এই রদবদলকে শরত শীত আসার আগে সরকার পুনর্গঠন শুরু বলে বর্ণনা করেছেন। খবর বিবিসি রয়টার্সের। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তবে তা রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ক্রেমলিন। বুধবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আইসিসি ও পরোয়ানা রাশিয়ার সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারবে না। সেই সঙ্গে রাশিয়া আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে বিশ্বব্যাপী বৃহত্তর অংশের দৃষ্টিভঙ্গি আইসিসি সংকীর্ণ দৃষ্টিভঙ্গির চেয়ে অনেক বিস্তৃত বলে উল্লেখ করেছেন। রাশিয়া বরং বিশ্বব্যাপী অধিকাংশ দেশের কাছ থেকে বড় ধরনের আগ্রহ লক্ষ্য করেছে এবং রাশিয়া এসব সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে তিনি মনে করেন। সূত্র ইন্ডিয়া টুডে। ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। ভারতের উত্তর পশ্চিমাঞ্চল রাজ্য রাজস্থানে যোধপুর শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ায় বার্ষিক কার্যক্রম তরঙ্গ শক্তি। 29 আগস্ট শুরু হওয়া এই মহড়া 14 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করে এই মহড়ায় অংশ নিচ্ছে না। খবর দ্য প্রিন্ট। বাংলাদেশ বিমান বাহিনী C-130 পরিবহন বিমান মহড়া করে নেবে বলে পরিকল্পনা ছিল। তবে মহড়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে এরপরও বাংলাদেশে কিছু উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে ভারতে পাঠাবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে তারা ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি দ্বিতীয় পর্বের জন্য C-130 বিমানে অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছে। তবে মহড়ায় বাংলাদেশ অংশ না নিলে 3 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রতিরক্ষা সংস্থার বেশ কিছু সূত্র জানিয়েছে যে বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না। সূত্রগুলো আরো জানিয়েছে, বাংলাদেশ মহড়ায় অংশ না নেওয়ায় শ্রীলঙ্কা দুটি B-2000 সুপার কিং সামুদ্রিক নজরদারি বিমান নিয়ে এতে অংশগ্রহণ করবে, যদি এতে এ ধরনের পরিকল্পনা ছিল না। এদিকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ভালোভাবে নেয়নি। উপরোক্ত বাংলাদেশ উত্তর পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণে ভারতের দিকে অভিযোগ তোলা হচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। আল কায়দা আফগানিস্তানে আগের চেয়ে বেশি সক্রিয়। মার্কিন নৌবাহিনীর ডেপুটি আন্ডার সেক্রেটারি স্পেশাল অপারেশন ডিরেক্টর ডক লিভারমোরের মতে সমস্ত লালবাতি আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে সতর্ক করছে। ফরেন পলিসি ম্যাগাজিন এক প্রতিবেদনে দাবি করেছে যে আফগানিস্তানে তালেবানের নতুন আধিপত্যের পর আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠী ধীরে ধীরে দেশটি ছড়িয়ে পড়েছে, কারণ তালেবানরা সন্ত্রাসী গোষ্ঠী এবং গুলিকে দমনের ব্যাপারে খুব কমই সচেষ্ট এবং এর ফলে আল কায়দার মতো গোষ্ঠীগুলি অনুভব করেছে যে সারা দেশে তাদের ছড়িয়ে পড়াটা খুব সহজ। এদিকে তালেবান সরকারের ঘোষণা অনুযায়ী 2021 সালে 21 সালে
আগে আফগানিস্তানে 21টির বেশি স্বীকৃত সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় ছিল। এসব গোষ্ঠী গত 3 বছর ধরে তাদের তৎপরতা বাড়িয়েছে। মার্কিন নৌবাহিনীর ডেপুটি আন্ডার সেক্রেটারি স্পেশাল অপারেশন ডিরেক্টর ডর লিমারের মতে সমস্ত লালবাতি আফগানিস্তান সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ সম্পর্কে সতর্ক করেছে। যদিও আফগানিস্তান থেকে সরজমিন প্রতিবেদন কোনো রিপোর্ট পাওয়া যায়নি, তা সত্ত্বেও সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি সংক্রান্ত পশ্চিমা প্রতিবেদনগুলো বেশ উদ্বেগজনক। সূত্র পাঁচ টুডে MAHR। ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের প্রধান সদর দপ্তর উড়িয়ে দিল ইরান। এবার ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের প্রধান সদর দপ্তর উড়িয়ে দিয়েছে ইরান। ইসরায়েল এবং ইরান রক্তগী সংঘর্ষ শুরু হয়েছে। লড়াই থামার জন্যই জারি হয়েছে মৃত্যু মিছিল। এরই মাঝে যুদ্ধের ময়দানে উদ্বেগ বাড়ছে ইরানের। এই ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মোসার সদর দপ্তর হামলা করে উড়িয়ে দিয়েছে ইরান। এমনকি আক্রমণ আর তীব্র করার ডাক দিয়েছে তেহরান। রয়টার্সের সূত্রে বলেছে, কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরায়েলি গুপ্তচর বাহিনীর সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরান, যেখানে মোসাদের নাম উল্লেখ করে জানানো হয় ওই অঞ্চলে গুপ্তচর বাহিনীর সদর দপ্তরগুলো হামলা চালানো হয়েছে। ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে এবং সেগুলো ধ্বংস করার জন্য ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত অপরাধীদের দমন করতে এই অভিযান শুরু হয়েছে। জানা গেছে, কুর্দিস্তানের রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছেও ইরান হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলা দূতাবাসটি ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই জানিয়েছে দুই মার্কিন অধিনায়ক। সূত্র আরব নিউজের।